দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ১৬। ফাহাদের গাড়ি ঝড়ের বেগে চলছে। রাস্তায় অন্যান্য গাড়ি না থাকলেও কার আর বাইক চলছে মাঝে মাঝে, সেগুলোকে একের পর এক ওভারটেক করছে ফাহাদ। এত জোরে গাড়ি ছেড়েছে যে একটু এদিক সেদিক হলে মারাত্মক দুর্ঘটনা ঘটবে। চোখ মুখের অবস্থা ভয়ানক। গাড়ি একটানে এসে থামলো ১০ তলা বিলাসবহুল একটা বিল্ডিংয়ের সামনে। গাড়ি পার্ক না করেই গটগট পায়ে লিফটে চড়ে ৫ তলায় এসে থামে। ৫ তলা পুরো ফ্ল্যাটটা ওর আর ওর বড় ভাইয়ের। তবে এখানে ফাহাদ আসে না খুব একটা। ওর বড় ভাই ফাহিমের নানা অবৈধ কাজ এখানে। সেসবে পরোয়া করে না ফাহাদ। জীবনে একবারই এসেছিল এই জায়গায় একজনের জন্য। আজ দ্বিতীয়বারের মতো পা রাখলো এখানে। গুন্ডা মেয়েবাজ হলেও বড় ভাইয়ের মতো খারাপ মন মানসিকতা ওর নেই। কিন্তু আজ যেন মনে রাগ ক্ষোভ কিছুতেই দমাতে পারছে না। পরনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে খুলতে গেট খুলে ভেতরে ঢুকতেই থমকে যায় ফাহাদ। চোখ খুলে হাতে আসতে চায় ওর। এ কি দেখছে ও? কোনো কিছু বলার আগেই আঘাত পড়ল কপালে। চেঁচিয়ে উঠল ফাহাদ, দুহাতে কপাল চেপে ধরল। আহ, হোয়াট দ্য হেল! ডাফার, মারছিস কেন? অপর পাশ থেকে ভয়াতুর গলায় ধীর আওয়াজ ভেসে এলো। আপনিও এদের দলের? আমাকে মেরে ফেলতে চান আপনারা? এত সাহস! জানেন আমি কে? ফাহাদ কপাল থেকে হাত নামিয়ে চোখের সামনে ধরল। হাতে রক্ত। ভালোই লেগেছে ওর, মাথা ব্যথা করছে, কানগুলো ঝনঝন শব্দ পাচ্ছে। হাত আবারও কপালে ঠেকিয়ে বলল, বেলা পাটোয়ারি, ডটার অফ রহমান পাটোয়ারি অ্যান্ড আমেনা পাটোয়ারি। ৩ বোনের ছোটজন আপনি। আপনার বাপ ফল ব্যবসায়ী, চাচা মিলের মালিক, আপনার ফুফি তালুকদার বাড়ির বউ, আমার জাতশত্রু দিগন্ত তালুকদারের রিলেটিভ আপনি। কথাগুলোর মাঝে বেলা আবারও হাতে ধরে রাখা হকি স্টিকটা উঁচিয়ে ধরল ফাহাদকে পুনরায় আঘাত করার জন্য। তৎক্ষণাৎ সেটা ধরে ফেলল ফাহাদ। রাগান্বিত চাহনিতে চেয়ে ধমকে বলে উঠল, মুখ নেই, কথা না বলে মারছিস কেন? এর বদলে আমি একটা মারলেই তো চোখে তারা দেখবি, ডাফার। দে। থেমে গেল ফাহাদের মুখের কথা। কানে ভাসল কিছুক্ষণ আগে বলা বেলার কথাটা। আপনিও ওদের দলের লোক? আপনারা আমাকে মেরে ফেলতে চান? ধক করে উঠল ফাহাদের বুক। এক ঝটকা দিয়ে হকি স্টিকটা ফেলে দিল মেঝেতে। জোরে শব্দ করে পড়ে গেল সেটা। বেলার মুখোমুখি এসে অস্থির গলায় বলল, এখানে কি করে এলি? তোকে ওরা ছুঁয়েছে? তারপর আবার উন্মাদের মতো দুহাত দিয়ে বেলার গাল ধরে ভালোভাবে নজর বুলালো ওর সারা মুখ, গলা, ঘাড়। তেমন কোনো কিছু নেই। বেলার দুহাত উঠিয়ে মেলে ধরল চোখের সামনে। পুরো হাতটা দেখলো, কোনো দাগ নেই, শুধু হকি স্টিক ধরার কারণে হাতের তালু লাল হয়ে আছে। চোখ বন্ধ করে ঢোক গিলল ফাহাদ। কিছুক্ষণ পর চোখ মেলে চাইল বেলার দিকে। ধরে রাখা হাতটা আস্তে করে ছেড়ে দিল। বেলা সরল চোখে দেখছে ফাহাদকে। এতক্ষণ পর চিনতে পেরেছে এই তো সেই লোক যে পার্কে ওকে মারতে চেয়েছিল। মনে পড়তেই চোখ বড় বড় হয়ে এলো বেলার। মুহূর্তের মাঝে কয়েক কদম পিছিয়ে গিয়ে বলল, আপনি সেদিন আমাকে মারতে পারেননি বলে আজ আবারও কিডন্যাপ করে এনেছেন? আপনাকে তো আমি চিনি না, তাহলে আমাকে মারতে চাইছেন কেন? ভ্রুদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ে ফাহাদের। গমগমে গলায় বলে, মারলি তো তুই। আমি কি এখন পর্যন্ত একবারও তোর গায়ে হাত তুলেছি? না। তাহলে? আপনি ভালো মানুষ না, মানুষকে মারেন। গুন্ডা, পচা লোক। ঠোঁট বাঁকালো ফাহাদ। হালকা নমনীয় গলায় বলল, তুই ভালো বানিয়ে দে। ফাহাদের কথা বুঝল না বেলা, না বোঝার চেষ্টা করল। ঠোঁট উল্টে ভাঙা গলায় বলল, আমি আব্বুর কাছে যাব। নিরাশ হলো ফাহাদ। বলল কি আর জবাব পেল কি? বিরক্ত নিয়ে চোখ ঘুরিয়ে অপর দিকে তাকালো। দেখতে পেল ওর ভাই আর সাথে আরেকজন পড়ে আছে মেঝেতে। কিছু না বলে ওদের কাছে যাওয়ার জন্য বেলাকে পাশ কাটিয়ে ২ কদম বাড়াতেই পা জোড়া থেমে গেল। মাথার পেছনে হাত দিয়ে তীব্র ব্যথা নিয়ে আবারও পেছন ফিরে বেলার দিকে তাকালো। ফেলে দেওয়া স্টিকটা তুলে পুনরায় ফাহাদকে মেরেছে বেলা। দাঁতে দাঁত পিষল ফাহাদ। কিছু বলার চেষ্টা করলেও পারল না। আস্তে আস্তে পড়ে গেল মেঝেতে। চোখ জোড়া বন্ধ করার আগে বিড়বিড়িয়ে বলল, কি যন্ত্রণা! কিছু না করেও মেয়েটা ফাহাদ দেওয়ানকে দুবার পেটালো। করলে না জানি কি করবে। সব দোষ ওই শালা দিগন্তের। শালা শান্ত মেয়েটাকেই নিজের মতো ডাকাত বানাচ্ছে। হারাম যা। ফুরিয়ে গেল ফাহাদের দম। জ্ঞান হারিয়ে বাকি দুজনের মতো পড়ে রইল মেঝেতে। মাথা বেয়ে চুইয়ে রক্ত পড়ল। ভয়ে থরথরিয়ে কাঁপছে বেলা। ভীতু হলেও সেলফ প্রোটেক্ট করতে জানে। অনেক কিছুই শিখিয়েছে রহমান তাকে। সাথে স্বপ্ন পূরণের জন্য নিজ থেকেও অনেক কিছু জেনেছে, শিখেছে ও। চোখে বেয়ে পড়া বিন্দু কণাগুলো দুহাতে মুছে নিয়ে ছুটে বের হলো ফ্ল্যাট থেকে।
ভাগ্য ভালো তাই দরজা খোলা পেয়েছে। ফাহাদ ফ্ল্যাটে আসার পর দরজা আটকায়নি, তাই খোলাই রয়ে গিয়েছে। কোনো দিকে না তাকিয়ে যান প্রাণ ছুটিয়ে যেদিকে চোখ যায় সেদিকে ছুট লাগালো বেলা। হাসপাতালে আসার পর থেকেই মাথা ঘুরছে মিতালির। একদিকে মা অসুস্থ, অন্যদিকে বৃষ্টিকে নিয়ে ছোটাছুটি চলছে, তার মাঝে বেলার খোঁজ পাচ্ছে না। এদিকে দুই মেয়ের কথা শুনেই জ্ঞান হারিয়েছে আমেনা। এখানকার সব ভার রাসেল পাটোয়ারির ওপর ছেড়ে হম্বিতম্বি করে বাড়ির দিকে ছুটেছে রহমান। ছোট মেয়ে বাড়ি ছেড়ে কোথায় যাবে, নিজেকে বড় অসহায় লাগছে তার। বাড়ি গিয়েই সব জায়গায় চেক করলো, কোথাও নেই। কি করবে এখন, কোথায় যাবে, কোথায় গেলে মেয়েকে পাবে? রাত ৮টার কাছাকাছি বাজে, বাড়িতে রেখে যাওয়া মেয়ে কোথায় চলে গেল। রহমানের মন কিছু মানতে চাইছে না, অবুঝের নাই ভেতর থেকে বলছে এখনই মেয়েকে চাই, মানে চাই। কিন্তু আফসোস ভেলা নেই। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল রহমান। কোথায় খুঁজবে? চেনা জানা সব জায়গায় খোঁজ নিয়েছে, পায়নি। পুলিশের কাছে গেলে কি হবে সেটা জানা আছে তার। ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেল, সেদিকে না তাকিয়েই ভাঙা গলায় বলল, আমি আমার মেয়েদের সুরক্ষা দিতে পারিনি বড় আম্মা। একজনকে এত বোঝানোর পরও, এত সাপোর্ট দেওয়ার পরও আব্বুকে ভুল বুঝে আত্মহত্যার পথ বেছে নিল। আরেকজন কোথায় আছে, কিভাবে আছে তাই জানি না। দিহান গেটের সামনে দাঁড়িয়ে আছে, বাণী বাবার পাশে বসে কান্নারত গলায় বলল, আল্লাহর পরে তুমি তোমার মেয়েদের বড় রক্ষক আব্বু। সময় নষ্ট করছো কেন? বেলা নিয়ে আসো। নেত্রজোড়া ছলছল করে উঠল রহমানের, বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, হাহাকার করলো মন। বেলাও হয়তো এভাবেই আব্বুকে ডাকছে, খুঁজছে, কিন্তু ওর আব্বু নেই ওর কাছে। বিকেল থেকে রাত এতটুকু সময়ের মাঝে বেলার ছোট মস্তিষ্ক বুঝলো বাইরের জগতের মানুষ বিকৃত মস্তিষ্কের। পুরুষজাত নিয়ে ধারণা না থাকা বেলা আজ পুরুষের মধ্যে এত ভেদাভেদ থাকে তা ভালোভাবে জানলো। সারা জীবন আব্বু ছোট আব্বুর ছায়ায় মানুষ হওয়া বেলা পাটোয়ারি আজ একের পর এক দেখছে ভিন্ন রূপধারী মানুষকে। অচেনা যে রাস্তা দিয়ে ছুটছিল সেটা বেশ ফাঁকা। হঠাৎ দুজন মানুষকে পেল। মন বলল এরা হয়তো ওকে আব্বুর কাছে পৌঁছে দিতে পারবে। এখানকার কিছুই তো চেনে না বেলা। আর রাতের অন্ধকারে ভয়ে হাত পা জমে যাচ্ছে ওর। কিন্তু অভাগা বেলার ভাগ্য এবারও সাথ দিল না। যে মানুষদের হাত থেকে পালিয়ে এলো সেরকম মানুষের খপ্পরে আবার পড়ল। বেলার পরনে যে সাদামাটা সুতির থ্রি পিসটা ছিল, সেটার এক পাশ ছেঁড়া, মাথার খোপা এলোমেলো, হাত পা কাঁপছে ভয়ঙ্করভাবে। ও জানে না এখন কোথায় যাবে, কার কাছে যাবে। শহরের এই অংশে আগে কখনো আসেনি, অথচ এখন এখানে একা, নির্জন, দিকহারা। দুটো মাতাল মানুষ ওর সামনে দাঁড়িয়ে, কি বাজে তাদের দৃষ্টি। বেলার পা দুটো আর চলতে চাইছে না, অনেকটা পথ দৌড়েছে, আর এখন ভয়ে তো আরও এক জায়গায় জমে গিয়েছে মনে হয়। বরফের ন্যায় শক্ত লাগছে পাগুলোকে। তবু টেনে ছিঁচড়ে পেছনে ফেলে আসা রাস্তার দিকে আবারও ছুটতে চাইলো, কিন্তু বেশি দূর যেতে পারল না। রাস্তায় একটা উঁচু স্পিড ব্রেকারের সাথে পা বেঁধে মুখ থুবড়ে পড়ে গেল। আব্বু বলে জোরে চিৎকার দিয়ে উঠল বেলা। হাত পা ছিলে গিয়েছে, আরও অনেক জায়গায় ব্যথা পেয়েছে। কংক্রিটের তৈরি পাকা রাস্তায় জোরে হোঁচট খেয়ে পড়েছে। নিমিষেই অবস্থা নাজেহাল হয়ে এসেছে ওর। কাঁদতে কাঁদতে বারংবার মুখ দিয়ে বের হচ্ছে একই ডাক, আব্বু। এই সময়ের মাঝে মাতাল দুটো চলে এসেছে বেলার কাছাকাছি। একজন লোভাতুর চাহনি ফেলে বেলাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতে গেলেই একটা শক্তপোক্ত হাত ধরে ফেললো ওই কালো হাতটাকে। উল্টো দিকে বাঁকিয়ে দিল এক মোচড়। মটমট শব্দ করে উঠল হাত, সেই সাথে লোকটা চিৎকার ভেসে উঠল। হাতে থাকা বড় সাইজের ইটটা দিয়ে সমান তালে একের পর এক আঘাত হানতে শুরু করলো দুই মাতালকে। হাত, চোখ, মুখ, নাক থেতলিয়ে দিল কয়েক মিনিটের মাঝে। এতেও ক্ষান্ত হলো না মন, দুর্বল জায়গা বরাবর পা দিয়ে আঘাত করল। লোক দুটোর আত্মচিৎকারে ভারী হয়ে গেল পরিবেশটা। মারার পরে হাতের ইটটা দূরে ছুঁড়ে দিল। বেলার কাছে গিয়ে ওকে আলতো হাতে তুলে বুকের কাছে নিয়ে চেপে ধরল নিজের সাথে। আহ্লাদে বেলা ঠোঁট ভেঙে কেঁদে উঠল। কান্নারত আর্তনাদ করে অভিযোগী গলায় বলে উঠল, ওরা খুব পচা আব্বু। আদরের মেয়ের ভাঙা গলা শুনে বুক ফেটে খান খান হয়ে গেল রহমানের। মেয়েকে আরো ভালোভাবে আগলে ধরল। ভরসার এক হাত মাথায় রেখে আরেক হাত বেলার সেচে গিয়ে রক্ত গড়ানো হাতটা ধরল। মুখের সামনে এনে সেখানে দুটো স্নেহের পরশ দিয়ে কেঁদে উঠল রহমান। ভঙ্গুর গলায় আওড়ালো, আমার আম্মা, আমার ছোট আম্মা। বেলাও ঠোঁট ভেঙে আরো জোরে শব্দ করে কেঁদে উঠল। আবারও আব্বুর কাছে অভিযোগ করলো, ওরা বাজে কথা বলেছে আব্বু। রহমান মেয়ের ছোট শরীরটাতে কোলে নিয়ে বলল, আব্বু ওদের মেরেছে খুব। বেলা বেদনাদায়ক স্বরে বলল, এরা না, এদের জন্য আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি।
আর ওই পচা লোকগুলো আমাকে অনেক বাজে কথা বলেছে। কথাগুলো যেন তীরের ফলার মতো আঘাত হানলো রহমানের বুকে। বেলাকে পাজো কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালো রহমান। সব কথা পরে শুনবে। বেলার হাত পায়ের অবস্থা ভালো না, জায়গায় জায়গায় জখম, পরনে থ্রি পিসটারও নাস্তানাবুদ হালত, বুক থেকে পেটের কাছে ভিজে উঠেছে। বুঝতে বাকি নেই রহমানের রাস্তায় উপুড় হয়ে পড়ার কারণে বুক পেট ক্ষত হয়েছে। হাঁটতে হাঁটতে আশ্বস্ত গলায় কান্নারত মেয়েকে বলল, আব্বু এসেছে তো ছোট আম্মার কাছে, আর কাঁদতে নেই, আব্বু ঠিক করে দিবে সব, আর কেউ আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। বাবার আদুরে ছানা বেলা পাটোয়ারি তৎক্ষণাৎ বাবার বুকে মুখ গুজে চুপ হয়ে গেল। ক্লান্তিতে ভেঙে আসা শরীরটা ছেড়ে দিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। আর কে পায় ওকে? আব্বু আছে তো দুনিয়া ঠিক। দূর থেকে বাপ মেয়ের দিকে তাকিয়ে আছে দিগন্ত। দু হাতে মুখ চেপে ধরে সিটে গা এলিয়ে দিল। মুখে দুটো ডলা মেরে নামিয়ে নিল হাত। চোখ বন্ধ রেখে বলে উঠল, নাদানের ঘরে নাদান জন্মেছে, দেখেছিস? পুরুষ মানুষ হয়ে কাঁদছে। জানে না পুরুষদের কাঁদতে নেই। এই বাপকে নিয়েই আবার গর্বে বুক ফুলিয়ে বেড়ায় ওই বেয়াদবটা। রায়হান হতভম্বের ন্যায় দিগন্তের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পর বিস্ময় নিয়ে বলল, তাহলে তোর চোখের কোণে পানি কেন? উত্তর এলো তখনই, ওর কাছে পৌঁছাতে দেরি করে ফেলেছি। এখনই যে বললি পুরুষের কাঁদতে নেই। আমি কাঁদিনি। তাহলে এটাও বেলার বাপের দোষ? তার কারণেই তোর চোখের কোণ চিকচিক করছে? এক বাক্যে স্বীকারোক্তি দিগন্তের। হ্যাঁ। মুখ বেঁকে গেল রায়হানের, অবাক গলায় শুধালো, কিভাবে? ঝট করে চোখ খুলল দিগন্ত। বাপ মেয়ের দিকে অগ্নিদৃষ্টি ফেলে দাঁতে দাঁত পিষে বলল, একটা যুবতী মেয়েকে বাড়িতে একা রেখে যায় কিভাবে? এটা কোনো ধরনের বিবেকবান আদর্শ বাপের কাজ? এক নাদান পয়দা করছে, সেটা আবার আমার আমানত। ছোট বলে আমার আমানত তার কাছে এখনো। সেই আমানতের আবার খেয়ানত করে। এরকম একটা মানুষ আর তার পয়দা করা বেয়াদব এক মেয়ের পাল্লায় আমি কিভাবে পড়লাম? না পারছি সইতে, না পারছি কইতে। শুধু এদের আহারও বিষ দেখছি, আর নিজের মনের সাথে, জীবনের সাথে যুদ্ধ করছি। তুলে নিয়ে আই। যেখানে আমাকে নিয়ে কোনো অনুভূতি নেই সেখানে তুলে এনে কি করব? জোর করব? ওর বাপ এমনিতেই তুলে দিবে ওকে আমার হাতে। কাউকে জোর করবে না এই দিগন্ত তালুকদার। ওই বেয়াদবকে তো কখনোই না। নাইবা ওর কাছে যাব, শুধু দুইটা মেয়ে নিয়ে দেখিয়ে দিব ওর বাপকে আদর্শ বাপ কাকে বলে। এখনই না বললি কাছে যাবি না? বাচ্চা কি তাহলে আসমান থেকে তোর কোলে পড়বে? মাত্রারিক্ত বিরক্তিতে চোখ মুখ কুঞ্চিত করে নিল দিগন্ত। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তোকে এত ডিটেলস কেন বলবো বে? দিগন্ত যাবে না কিন্তু বেলা? বেলাকে তো সেই দিগন্তের সীমানায় এসেই ডুবতে হবে। দিগন্তের কোল না ঘেঁষে যে বেলা অস্ত যেতে পারবে না। আমি যাব না বলেছি, তাই বলে কি ও আসবে না নাকি? রায়হান ভাবুক গলায় বলল, যদি না আসে? ঘাড় বাঁকিয়ে রাগান্বিত চোখে চাইল দিগন্ত, হিসিয়ে বলল, শালা ঠাডা পড়ুক তোর মুখে। আরেক উল্টো রাস্তায় দূরে দাঁড়িয়ে আছে একটা গাড়ি। গাড়ির কাঁচ জানালা দিয়ে দুই বাপ মেয়েকে গাঢ় দৃষ্টি ফেলে দেখছে ফাহাদ। ঘাড়ের কাছে কিছুটা রক্ত জমাট বেঁধে আছে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আবার ছুট লাগিয়েছে বেলাকে খোঁজার জন্য। তীব্র মাথা যন্ত্রণা নিয়ে সিটের সাথে পুরো শরীরের ভর ছেড়ে দিল। এই একটা বাচ্চা মেয়ে ফাহাদ দেওয়ানের মাথা ফাটালো দুবার। এদিকে আবার বাপ অন্যদের ফাটালো। ঠোঁট এলিয়ে আপন মনে বিড়বিড় করে আওড়ালো, বাপ কা বেটি নাকি বেটি কা বাপ? যাই হোক, ফাহাদ দেওয়ানের মন কেড়েছে দুটোই।